সো বেসিক্যালি আজকে আমাদের ইকুইলিব্রিয়ামের ফার্স্ট ক্লাস, মার্কেট মেকানিজমের ফার্স্ট ক্লাস, যেখানে আমরা দেখব যে মার্কেট কিভাবে অপারেট করে উইথ দ্য ইন্টারাকশনস অফ ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই। সো this is the PPT that I am going to share here. আচ্ছা, তো ফার্স্টে আমি যে কনসেপ্টটা এখানে ক্লিয়ার করতে চাইছি সেটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট। ইকুইলিব্রিয়াম বিষয়টা কী, আর ইকুইলিব্রিয়ামের টাইপ কী কী হতে পারে। তো ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে দুটো অপোজিট ফোর্স তারা এমনভাবে ইন্টারঅ্যাক্ট করছে যে তাদের মধ্যে কারোরই কোনো রকম চেঞ্জেস আনার কোনো টেন্ডেন্সি নেই। ঠিক আছে, মানে ধরো এই যে বলটা এখানে দেখতে পাচ্ছ, এই বলটাকে যদি আমি এখানে রেখে দিই, এই বলটা কি কোনো দিন এখান থেকে সরে এইখানে আসবে, এই পয়েন্টে আসবে বা এই পয়েন্টে আসবে? কোনো দিনই আসবে না, বলটা সবসময় এখানেই থাকবে। ওকে, তো আমি এই সিচুয়েশানটাকে কি বলতে পারি? এই সিচুয়েশানটাকে আমি বলতে পারি ইকুইলিব্রিয়াম। এই সিচুয়েশানটাকে আমি ইকুইলিব্রিয়াম কেন বলছি? কারণ এই বলটা কিন্তু কোনো দিনই স্ক্রিন শেয়ার কি আপনি করছো? ও স্ক্রিন শেয়ার হচ্ছে না? না, সরি ওকে। সো যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে এই যে বলটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো তিনটে বল আছে। একটা হচ্ছে এই এ ফিগারটাতে রয়েছে, একটা এই বি ফিগারটাতে রয়েছে, একটা সি ফিগারটাতে রয়েছে। তো আমি এ ফিগারটার বলটার যদি কথা বলি, এই বলটা এমন একটা জায়গায় রয়েছে, এই বলটা কিন্তু কোনো দিনই সরে এই পয়েন্টে যাবে না বা কোনো দিনই সরে এই পয়েন্টে যাবে না, এই বলটা কিন্তু সবসময় এখানেই থাকবে। তো এই যে সিচুয়েশানটা, যেখানে এই বলটা বা এই যে পাত্রের মধ্যে বলটা রয়েছে, দুটো ফোর্স আছে। দুটো ফোর্স কী কী? একটা হচ্ছে এই বলটা, আর একটা হচ্ছে এই যে পাত্রটা রয়েছে, সেই পাত্রটা। এই পাত্র আর বলটার মধ্যে কেউই কিন্তু নিজের সিচুয়েশান চেঞ্জ করতে চায় না, নিজের অবস্থা বা নিজের কন্ডিশনকে চেঞ্জ করতে চায় না। দুজনেই দুজনের জায়গায় স্যাটিসফাইড, অ্যান্ড আলটিমেটলি কোনো রকম মুভমেন্ট এখান থেকে আর হচ্ছে না। এই রকম একটা সিচুয়েশান, যে সিচুয়েশানে দুটো অপোজিট ফোর্স, এখানে দুটো অপোজিট ফোর্স কোনগুলো? একটা হচ্ছে এই পাত্রটা আর একটা হচ্ছে এই বলটা। এই যে দুটো অপোজিট ফোর্স একে অপরকে কোনো রকমভাবে চেঞ্জ করতে চাইছে না, একে অপরের কন্ডিশনকে কোনো রকমভাবে চেঞ্জ করতে চাইছে না, দুজনেই নিজেদের কন্ডিশন নিয়ে স্যাটিসফাইড। বলটাও এখানে থাকতে পেরে স্যাটিসফাইড, আর এই পাত্রটাও বলটাকে এখানে রাখতে পেরে স্যাটিসফাইড। দুজনের মধ্যে কেউই একে অপরকে কোনো রকমভাবে চেঞ্জ করতে চাইছে না। এই রকম একটা কন্ডিশনকে আমরা কি বলি? এই রকম একটা কন্ডিশনকে আমরা বলি ইকুইলিব্রিয়াম, যেখানে দুটো অপোজিট ফোর্স একে অপরের সাথে এমনভাবে ইন্টারঅ্যাক্ট করে মানে এমনভাবে তারা একে অপরের সাথে কানেক্ট করে যে দুটোর মধ্যে কেউই একে অপরের কন্ডিশনটাকে চেঞ্জ করতে চায় না। দিস ইজ আ সিচুয়েশান অফ ইকুইলিব্রিয়াম। এইবার আমি যদি এই জায়গাটার কথা বলি, এখানে কি হচ্ছে? এখানেও কিন্তু আলটিমেটলি দেখো, যখন বলটা এই জায়গায় আছে তখন কিন্তু আলটিমেটলি বলটা নিজের সিচুয়েশান চেঞ্জ করতে চাইছে না, রাইট? আচ্ছা, এইবার এখানে একটা বিষয় আছে। এখানে বিষয়টা এটা যে বলটা সারা জীবন এখানে থাকতে পারবে না, একটু পরেই হয়তো হবে যে বলটা এখান থেকে গড়িয়ে হয় এপাশে পড়ে যাবে, নয় বলটা এখান থেকে গড়িয়ে এপাশে পড়ে যাবে। তো এইটাও কিন্তু একটা ইকুইলিব্রিয়াম। কেন একটা ইকুইলিব্রিয়াম? কারণ বলটা যখন উপরে আছে, অর্থাৎ এই পয়েন্টে আছে, টপ পয়েন্টে আছে, তখন কিন্তু বলটাও নিজের জায়গা চেঞ্জ করতে চাইছে না, আর এই পাত্রটা যেটা, সেই পাত্রটাও কিন্তু বলটার জায়গা চেঞ্জ করাতে চাইছে না। কিন্তু হ্যাঁ, একটু পরে গ্র্যাভিটির কারণে বলটা এখান থেকে পড়ে যাবে,
সেটা গ্র্যাভিটির দোষ, সেটা বলটারও দোষ না। সেটা কার দোষ? সেটা গ্র্যাভিটির দোষ। এই পাত্রটারও দোষ না, বলটারও দোষ না। একটু পরে কি হবে, গ্র্যাভিটির জন্য এই বলটা নিচে পড়ে যাবে। যখন পড়ে যাবে তখন যাবে। কিন্তু এখন আলটিমেটলি এই সিচুয়েশানে এই বলটা যখন এর মাথায় আছে, তখন কিন্তু বলটাও এই জায়গাটা ছাড়তে চাইছে না, পাত্রটাও বলটাকে ফেলতে চাইছে না। গ্র্যাভিটি চাইছে, সেটা গ্র্যাভিটির কনসেপ্ট। গ্র্যাভিটি আলাদা বিষয়, এখানে আমরা সেটা ধরছি না। তাহলে এই যে পাত্রটা বলটাকে এখান থেকে ফেলতে চাইছে না, বা বলটাও পাত্রটার উপর থেকে পড়তে চাইছে না, এই সিচুয়েশানটাকেও আমরা ইকুইলিব্রিয়ামই বলবো। অর্থাৎ যখন বলটা পাত্রটার উপরে আছে, পাত্রটার টপ পয়েন্টে আছে, মাথায় আছে, তখন যে সিচুয়েশানটা, সেটাকেও আমরা ইকুইলিব্রিয়ামই বলবো। কিন্তু দুটো ইকুইলিব্রিয়ামের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা আমি পরে বলছি একটুখানি। আগে এইটা দেখে নাও, এই জায়গাটায় এইটাও, এখানে বলটা একটা নর্মাল একটা স্মুথ সারফেসের উপর আছে, একটা সমতলের উপরে আছে, এবং বলটা অবভিয়াসলি নড়তে চাইবে না। কেউ যদি ওটাকে এসে লাথি না মারে, বা কেউ যদি এসে ওটাকে কোনো রকমভাবে জায়গা পরিবর্তন করতে না চায়, তাহলে কিন্তু বলটা এখান থেকে কোনো রকমভাবেই মুভ করবে না। সো এইখানে আলটিমেটলি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে বলটা, এই বলটা কিন্তু এই জায়গা থেকে কোনো দিনই সরবে না। তো এই সিচুয়েশানটাকেও আমরা ইকুইলিব্রিয়াম বলতে পারি, রাইট? এখানে দুটো অপোজিট ফোর্স কী কী? একটা অপোজিট ফোর্স হচ্ছে বলটা, আর একটা বলের অপোজিট ফোর্স কোনটা? এই সমতল যেটা, বা যেটাকে আমরা সারফেস বলছি, সেই সারফেসটা। তাহলে আমরা এখানে তিন ধরনের ইকুইলিব্রিয়াম পড়লাম, মানে ইকুইলিব্রিয়াম কনসেপ্টটা আমরা পড়েছি। এবার এই তিনটে ইকুইলিব্রিয়াম কিন্তু একই রকম নয়, তিনটে ইকুইলিব্রিয়ামের মধ্যে ডিফারেন্স আছে। কী কী ডিফারেন্স আছে? আমি যদি এই প্রথম ইকুইলিব্রিয়ামটার কথা বলি, এই ইকুইলিব্রিয়ামে কি হচ্ছে? আচ্ছা আমাকে কেউ বলো তো, আমি ধরো এই ইকুইলিব্রিয়াম থেকে এটাকে সরানোর চেষ্টা করলাম, অর্থাৎ আমি এই বলটাকে হাত দিয়ে ঠেলে ঠেলে এই পয়েন্টে নিয়ে চলে আসলাম। তারপরে কি হবে যদি আমি আমার হাত সরিয়ে দিই? কী হবে? বলটা কি এই পয়েন্টে দাঁড়িয়ে যাবে, নাকি বলটা আবার সরে নিচে পড়ে যাবে, পড়ে গিয়ে আবার যেখানে ছিল সেখানেই চলে যাবে? যেখানে ছিল সেখানেই আবার সরে যাবে। একদম। তাহলে এই যে ইকুইলিব্রিয়ামটা, এই ইকুইলিব্রিয়ামটাকে কিন্তু কোনো রকমই ইনিশিয়াল পয়েন্ট থেকে সরানো সম্ভব না। বোঝা গেল? অর্থাৎ এই ইকুইলিব্রিয়াম থেকে কিন্তু কেউ কোনো রকমভাবে ডাইভার্জ করতে পারবে না। অর্থাৎ কেউ যদি চেষ্টা করে যে আমি ইকুইলিব্রিয়ামটা ভেঙে ফেলবো, ভেঙে আমি অন্য কোনো পয়েন্টে যাব, সে কিন্তু পারবে না। এই টাইপের ইকুইলিব্রিয়ামকে কি বলে? এই টাইপের ইকুইলিব্রিয়ামকে বলে স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম এমন একটা সিচুয়েশান যেখানে আলটিমেটলি কী হচ্ছে, দুটো অপোজিট ফোর্স তারা এমন একটা সিচুয়েশানে আছে যে তুমি তাদেরকে কোনো রকমভাবেই সরাতে পারবে না। দুটো অপোজিট ফোর্স মানে বলটা আর পাত্রটা এমন একটা সিচুয়েশানে রয়েছে যে তুমি তাদেরকে কোনো রকমভাবেই সরাতে পারবে না। তুমি যদি কোনো রকমভাবে তাদেরকে সরানোর চেষ্টাও করো, যে বলটাকে আমি সরিয়ে এই পয়েন্টে নিয়ে আসবো বা উপরে তুলে দেবো, আলটিমেটলি বলটা কিন্তু আবার গড়িয়ে 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 যেখানে প্রথমে ছিল সেখানেই চলে আসবে। তো স্টেবল ইকুইলিব্রিয়াম এমন একটা সিচুয়েশান যেখানে দুটো অপোজিট ফোর্স এমন একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশানে রয়েছে যে তাদেরকে ওই ইকুইলিব্রিয়াম কন্ডিশান থেকে আর সরানো পসিবল নয়। আচ্ছা, আমি যদি থার্ড কন্ডিশানটার কথা ভাবি, থার্ড কন্ডিশান বলতে এখানে যদি কেউ ভাবো তো এই ইকুইলিব্রিয়ামটাকে সরানোর চেষ্টা করে, অর্থাৎ কেউ যদি চেষ্টা করে যে বলটাকে আমি গড়িয়ে এখানে নিচে নিয়ে চলে আসব, এই বলটা কি কোনো দিন আর উপরে ফেরত যাবে নিজে থেকে? না। এই সিচুয়েশানটাকে আমরা বলছি আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আনস্টেবল ইকুইলিব্রিয়াম এমন একটা ইকুইলিব্রিয়াম যেখান থেকে যদি একবার ফোর্সগুলো সরে যায়, ফোর্সগুলো বলতে এই বলটা আর এই যে পাত্রটা, একবার যদি ফোর্সগুলো ইকুইলিব্রিয়াম থেকে সরে যায়, ইকুইলিব্রিয়াম কোন পয়েন্টটা? এই টপ মোস্ট পয়েন্টটা। এই পয়েন্ট থেকে যদি একবার এই ফোর্সগুলো সরে যায়, আর কোনো দিন সেই ইকুইলিব্রিয়াম পয়েন্টে আমরা পৌঁছাতে পারবো না। বোঝা গেল কি বললাম? এই পয়েন্ট থেকে যদি একবার বলটা সরে নিচে পড়ে যায়, বলটা কিন্তু আর কোনোদিন উপরে উঠবে না। তো আনস্টেবল ইকুইলিব্রিয়াম এমন একটা কন্ডিশান যেখানে যে অপোজিট ফোর্সগুলো আছে তারা যদি একবার ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে সরে যায়, তাহলে আলটিমেটলি তাদেরকে সেই ইনিশিয়াল ইকুইলিব্রিয়াম পয়েন্টে আর কোনো দিন নিয়ে যাওয়া পসিবল হবে না। ওকে, তাহলে আমরা এখানে স্টেবল ইকুইলিব্রিয়াম পড়লাম, এখানে আনস্টেবল ইকুইলিব্রিয়াম পড়লাম, আর এইটা হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম। নিউট্রাল ইকুইলিব্রিয়াম মানে এটা আলটিমেটলি কোনো রকমভাবেই কোনো রকম চেঞ্জের আসবে না, আর এটাতে কোনো ফোর্সের কোনো ইম্প্যাক্টও আলটিমেটলি হবে না, যে এটা কোনো রকমভাবে যে সরবে বা এদিকে যাবে এদিকে যাবে, সেই রকম কোনো মুভমেন্ট পসিবল না। নিউট্রাল ইকুইলিব্রিয়ামটা অতটা ইম্পর্টেন্ট নয়।
এইবার যেটা বিষয় আমার এখানে, তো এইটা যেটা আমরা পড়লাম এটা আমরা এবার ইকোনমিক্সের রেসপেক্টেও অ্যাপ্লাই করতে পারি। ইকোনমিক্সের রেসপেক্টে আমরা এখানে ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট যখন পড়ছি তখন আমরা কি দেখছি, আমরা দেখছি যে দুটো অপোজিট ফোর্স আমরা খুঁজছি। দুটো অপোজিট ফোর্স বলতে একটা হচ্ছে এখানে বলটা, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে আমি বলতে পারি এই পাত্রটা। যদি আমরা ইকোনমিক্সের রেসপেক্টে দেখি তাহলে অপোজিট ফোর্স কী কী হতে পারে। একটা অপোজিট ফোর্স হচ্ছে ডিম্যান্ড, আর একটা অপোজিট ফোর্স হচ্ছে সাপ্লাই। ডিম্যান্ড কারা করে? ডিম্যান্ড করে হচ্ছে কনজিউমাররা, আর সাপ্লাই কারা করে? সাপ্লাই করে হচ্ছে প্রডিউসাররা। তাহলে এই যে দুটো অপোজিট ফোর্স, এই অপোজিট ফোর্সগুলোর মধ্যে যদি ইন্টারাকশান হয় তাহলে সেই ইন্টারাকশান থেকে ইকুইলিব্রিয়ামটা কিভাবে তৈরি হবে সেইটা আমরা দেখব। তার জন্য একটা খুব ভালো ছবি এখানে রয়েছে, দেখো তিনজন এসছে, তিনজন কনজিউমার, অ্যান্ড তারা ডিম্যান্ড করছে কি, তাদের ডিম্যান্ড হচ্ছে যে আমাদের প্রত্যেকের এক ব্যাগ করে রাইস লাগবে, এরও এক ব্যাগ রাইস লাগবে, এরও এক ব্যাগ রাইস লাগবে, আর এরও এক ব্যাগ রাইস লাগবে। আচ্ছা, রেশন শপে এসছে, রেশন শপে সাপ্লাই কি আছে? সাপ্লাই 3 ব্যাগ আছে, 3 ব্যাগ রাইসেরই সাপ্লাই আছে, এক ব্যাগ এক ব্যাগ এক ব্যাগ। তাহলে এই এক ব্যাগ এ নিয়ে নেবে, এই এক ব্যাগ নিয়ে নেবে হচ্ছে এ, আর লাস্টের এক ব্যাগ নিয়ে নেবে হচ্ছে এ। তাহলে যতটা ডিম্যান্ড সাপ্লাইও ততটাই আছে, যতটা এরা ডিম্যান্ড করলো এই তিনজন ততটাই সাপ্লাই করেছে প্রডিউসাররা। এই রেশন শপে সাপ্লাই কারা করেছে? প্রডিউসাররা করেছে। তাহলে যতটা এরা ডিম্যান্ড করলো প্রডিউসাররাই কিন্তু ততটাও মানে প্রডিউসাররা ততটাই সাপ্লাই করলো। এই রকম এই ডিম্যান্ডটা কি বলেছিলাম, ডিম্যান্ড আর সাপ্লাইটা কি একটা অপোজিট ফোর্স, দুটো একে অপরের অপোজিট ফোর্স। এইদের যে ইন্টারাকশান হলো, যখন দুটো ইকুয়াল হয়ে গেল, ডিম্যান্ড আর সাপ্লাই যখন ইকুয়াল হয়ে গেল তখন আমরা সেটাকে কি বলছি? তখন আমরা সেটাকে বলছি ইকুইলিব্রিয়াম। এটা ইকোনমিক ইকুইলিব্রিয়াম। আগের যেটা ইকুইলিব্রিয়ামটা আমি বোঝানোর চেষ্টা করলাম ওটা জাস্ট ওটা কিন্তু ফিজিক্সের রেসপেক্টে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কনসেপ্টটা ওটাই, আসল কনসেপ্টটা কিন্তু ওটাই। ওই কনসেপ্টটা মাথায় রেখেই কিন্তু ইকোনমিক ইকুইলিব্রিয়ামটা পড়তে হবে, যে দুটো অপোজিট ফোর্স তাদের মধ্যে এমনভাবে ইন্টারাকশান হচ্ছে যে কেউ কাউকে চেঞ্জ করতে চাইছে না। দুটো অপোজিট ফোর্সের মধ্যে এমন একটা ইন্টারাকশান হচ্ছে যে কেউ কাউকে আর চেঞ্জ করতে চাইছে না। তুমি বলো তো, এখানে এ এক ব্যাগ রাইস নিয়ে নিল, এ এক ব্যাগ রাইস নিয়ে নিল, এ এক ব্যাগ রাইস নিয়ে নিল, তাহলে এবার এদের কাছেও সাপ্লাই জিরো, এদেরও আর কোনো ডিম্যান্ড নেই, এরাও বাড়ি চলে গেছে, এরা তিনজনই বাড়ি চলে গেছে, এদেরও আর কোনো ডিম্যান্ড নেই, এদেরও আর কোনো সাপ্লাই নেই। তাহলে কি কেউ কোনো রকমভাবে আর কোনো প্রবলেম ক্রিয়েট করবে যে আমার আরও রাইস লাগবে? এরা কি এসে বলবে আমার আরও রাইস লাগবে? নাকি এরা এসে বলবে যে আমাদের আরও সাপ্লাই লাগবে? এর মধ্যে কোনোটাই কি হবে? এদেরও আর রাইস লাগবে না, কারণ এদের এক ব্যাগ করেই রাইস লাগতো, এরা এক ব্যাগ করে রাইস পেয়ে গেছে। এদেরও আর কোনো সাপ্লাইয়ের প্রয়োজন নেই, কারণ এদের 3 ব্যাগ সাপ্লাই ছিল, 3 ব্যাগই সেল হয়ে গেছে। তাহলে এদেরও আর কোনো সাপ্লাইয়ের প্রয়োজন নেই। তাহলে দুটো যে অপোজিট ফোর্স ছিল, একটা হচ্ছে ডিম্যান্ড আর একটা হচ্ছে সাপ্লাই, তারা কিন্তু এমনভাবে ইন্টারাক্ট করেছে যে কেউই আর কাউকে চেঞ্জ করতে চাইছে না, কেউই আর কোনো রকমভাবে অন্য কাউকে ইম্প্যাক্ট করতে চাইছে না। ডিম্যান্ডও সাপ্লাইকে ইম্প্যাক্ট করে চেঞ্জ করতে চাইছে না, সাপ্লাইও ডিম্যান্ডকে ইম্প্যাক্ট করে চেঞ্জ করতে চাইছে না। দুজনেই দুজনের জায়গায় স্যাটিসফাইড, দুটো ফ্যাক্টরের জায়গায় স্যাটিসফাইড। এই রকম সিচুয়েশান যখন ইকোনমিক্সে আসবে তখন আমরা সেটাকে ইকুইলিব্রিয়াম বলবো, যেখানে ডিম্যান্ড আর সাপ্লাইটা ইকুয়াল হয়ে যাচ্ছে। আমি যদি এর এক্সাম্পল এটা সব থেকে ভালো এক্সাম্পল এটাই, যে এই তিনজন কনজিউমার রাইস 1 কিলো করে রাইস নিয়ে বা 1 ব্যাগ করে রাইস নিয়ে বাড়ি চলে যাবে। তো আলটিমেটলি এদেরও আর কোনো দাবি থাকলো না, এরাও আর বেশি কোনো ডিম্যান্ড করছে না, বা এদের ডিম্যান্ড ফুলফিল হয়নি সেটাও না, এদের ডিম্যান্ডও ফুলফিল হয়ে গেছে, এদের আর কোনো এক্সট্রা ডিম্যান্ডও নেই। সাপ্লায়াররা কি দেখছে, ওরা 3 ব্যাগ রাইসের সাপ্লাই দিয়েছিল, 3 ব্যাগই সেল হয়ে গেছে, তাহলে সাপ্লায়ারদেরও আর কোনো প্রবলেম নেই, সাপ্লায়াররাও সিচুয়েশানটায় কোনো রকমভাবে স্যাটিসফাইড নয়, এরকম নয়। তাহলে ডিম্যান্ডের যে ফ্যাক্টরগুলো ছিল মানে কনজিউমার, তারাও স্যাটিসফাইড, আর প্রোডাকশানের যে ফ্যাক্টরগুলো ছিল মানে হচ্ছে সাপ্লায়ার, তারাও স্যাটিসফাইড। কেউই আর কোনো রকমভাবে সিচুয়েশানটা থেকে সরতে চাইছে না, রাইট? তোমার কি মনে হয় যে এই রকম সিচুয়েশান যদি হয়, প্রডিউসার কি আরও 2 ব্যাগ চাল নিয়ে এসে এখানে বসে থাকবে? যে ধরো 3 ব্যাগ বিক্রি হয়ে গেছে, প্রডিউসার কি তখন বলবে না আরও সাপ্লাই দেবো আমি? নিশ্চয়ই দেবে না, অত 3 ব্যাগ বিক্রি হয়ে গেছে। তাহলে ও স্যাটিসফাইড থাকবে। কনজিউমারও কি এসে বলবে যে আমি পেলাম না? কনজিউমারের 3 ব্যাগ দরকার ছিল, 3 ব্যাগ রাইসই পেয়ে গেছে, তাহলে কনজিউমারও স্যাটিসফাইড, প্রডিউসারও স্যাটিসফাইড।
এই রকম একটা সিচুয়েশনকে আমরা ইকুইলিব্রিয়াম বলছি। ওকে, এবার টাইপস অফ, এগুলো তোমরা পড়ে নেবে, এগুলো আমার বলার কিছু নেই। ইকুইলিব্রিয়াম একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে, দুটো ল্যাটিন ওয়ার্ড থেকে, অ্যাকুই আর লিব্রা। অ্যাকুই মানে হচ্ছে ইকুয়াল, আর লিব্রা মানে হচ্ছে ব্যালেন্স। ইকুইলিব্রিয়ামের মিনিং হচ্ছে ইকুয়াল ব্যালেন্স। আর ইকুইলিব্রিয়াম ইজ মেনলি আ টার্ম ইউজড ইন ফিজিক্স, এটা একটা ফিজিক্সের টার্ম যেটা আমরা ইউজ করে থাকি ইকোনমিক্সে। আলটিমেটলি শুধুমাত্র ইকোনমিক্সে ইউজ করা হয় না, বায়োলজিতে ইউজ করা হয়, জুলজিতে ইউজ করা হয়, বোটানিতে ইউজ করা হয়। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদাভাবে ইউজ করা হয়, অ্যান্ড প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ইকোনমিক্সের যে ইন্টারপ্রিটেশান, এই ইকুইলিব্রিয়াম শব্দটার যে ইন্টারপ্রিটেশান সেটা কিন্তু অল্প হলেও পাল্টায়। বায়োলজি বা বোটানিতে ইকুইলিব্রিয়ামের যা ইন্টারপ্রিটেশান, ইকোনমিক্সে কিন্তু সেই ইন্টারপ্রিটেশান নয়, বা ফিজিক্সেও সেই ইন্টারপ্রিটেশান নয়। তো প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ইকুইলিব্রিয়ামের যে ইন্টারপ্রিটেশান সেটা কিন্তু একটু হলেও পাল্টায়। একদম সিম্পল ওয়ার্ডে যদি আমি বলতে চাই, ইকুইলিব্রিয়াম হচ্ছে এমন একটা পজিশান যেখানে আলটিমেটলি আর কোনো চেঞ্জ পসিবল না। এমন একটা সিচুয়েশানে যেখানে কেউ কোনো রকম চেঞ্জ আর করতে চায় না, কোনো ফোর্স বা কোনো ফ্যাক্টরি আলটিমেটলি আর কোনো চেঞ্জ আনতে চায় না। ওকে, নাও ওই যে ফিগারটার গল্পটা বললাম ওটা এখানে করা আছে, দেখে নিও। আচ্ছা, স্টেবল ইকুইলিব্রিয়াম ইন ইকোনমিক্স। স্টেবল ইকুইলিব্রিয়াম, আচ্ছা এই কনসেপ্টগুলো আমি পরে আসবো, আমি আগে এগুলো করে নিই, পরে আসছি এগুলোতে। স্টেবল আনস্টেবলটা গ্রাফিক্যালি কীভাবে করে এটা আমি পরে আসছি একটুখানি, দাঁড়াও। আচ্ছা, ওই জিনিসটাই এখানে আছে। ডিসইকুইলিব্রিয়ামটা এখন দরকার নেই, স্টেবল আনস্টেবল বলেছি, মানে বলবো ওটা। আচ্ছা, আমাকে বলো যে ডিম্যান্ড সাইড ইকুইলিব্রিয়াম প্রাইসটা দেখার আগে আমরা না ডিম্যান্ডের সাইডের গল্পটা আগে দেখবো, তারপর সাপ্লাইয়ের সাইডের গল্পটা দেখবো, তারপরে আলটিমেটলি আমরা ইকুইলিব্রিয়াম প্রাইসের কনসেপ্টটা কি সেটা দেখবো। এটাকে একটু বড় করি। আচ্ছা, ডিম্যান্ড, একটা গুডের ডিম্যান্ড কারা জেনারেট করে? ডিম্যান্ড কারা জেনারেট করে, প্রডিউসাররা না সাপ্লায়াররা? আই মিন প্রডিউসাররা না কনজিউমাররা? কনজিউমার। আচ্ছা, আমি কনজিউমারদের বায়ার্সও বলতে পারি, বায়ার্স আর কনজিউমার্স আর দ্য সেম থিং। ওকে, সো বেসিক্যালি ডিম্যান্ড কারা জেনারেট করছে? বায়ার্সরা। আচ্ছা, একটা বায়ার কখন একটা গুডের ডিম্যান্ড করবে? যখন ওই ডিম্যান্ডটার ক্যাপাসিটি থাকবে। কীরকম ক্যাপাসিটি থাকবে? ওই বায়ারটার কোনো একটা পার্টিকুলার ওয়ান্টকে স্যাটিসফাই করার ক্যাপাসিটি থাকবে। মানে আমি যদি এখন বই কিনি, তাহলে আমার এমন কোনো ডিম্যান্ড আছে নিশ্চয়ই, যে আমার কোনো নলেজের ডিম্যান্ড আছে। এবার আমার ধরো নলেজের ডিম্যান্ড আছে, আমি ধরো হয়তো ইকোনমিক্সের কোনো একটা সাবজেক্টের সম্পর্কে আরও বেশি পড়তে চাই, তো আমি তো গিয়ে কোনো বায়োলজির বই কিনবো না নিশ্চয়ই, আমি ইকোনমিক্সের বইটাই কিনবো যে সাবজেক্টটা সম্পর্কে আমি পড়তে চাই। তাহলে এই যে ইকোনমিক্সের বইটা আমি কিনলাম, কেন কিনলাম? কারণ ওই বইটার মধ্যে আমার যে ওয়ান্ট, অর্থাৎ আমার যে নলেজটার ওয়ান্ট বা ইকোনমিক্সের নলেজের ওয়ান্ট, সেই ওয়ান্টটাকে স্যাটিসফাই করার ক্যাপাসিটি রয়েছে, সামর্থ্য রয়েছে, সেই কারণে আমি ওই বইটা কিনব। তাহলে ডিম্যান্ড কারা করে? বায়ার্সরা করে। বায়ার্সরা কেন করে ডিম্যান্ড? বিকজ স্যাটিসফাইং ক্যাপাসিটি কিসের মধ্যে থাকে? স্যাটিসফাইং ক্যাপাসিটি ওই গুডটার মধ্যে, যে গুডটার ওরা ডিম্যান্ড করছে বা যে সার্ভিসটার ওরা ডিম্যান্ড করছে, সেই গুডটা বা সেই সার্ভিসটার মধ্যে যে স্যাটিসফাইং ক্যাপাসিটি থাকে, স্যাটিসফাইং ক্যাপাসিটি অফ ওয়ান্ট ইন গুডস সার্ভিসেস। এবার যেটা এখানে ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে যে একটা গুডের জন্য আলটিমেটলি বা একটা সার্ভিসের জন্য আমরা কত টাকা দিতে রাজি আছি। যতটা আমরা ইউটিলিটি পাবো ততটাই আমরা টাকা দিতে রাজি থাকি।
আই মিন টু সে, ধরো একটা গুডের জন্য আমি যদি একটা গুড থেকে যদি আমি খুব কম ইউটিলিটি পাই, খুব কম ইউটিলিটি পাই ইন দ্য সেন্স, ধরো এরকম একটা গুড যেটা থেকে আমি জানি যে আমি খুব কম ইউটিলিটি পাবো, তাহলে আমি কি করব, আমি সেটার জন্য কম টাকা দেবো। কীরকম এক্সাম্পল হতে পারে, যে ধরো লজেন্সটা আমরা জানি যে ওটা আমি হয়তো 15-20 সেকেন্ডই খেতে পারবো, ওটার ইউটিলিটি খুব বেশি নয়। তো একটা লজেন্সের জন্য নিশ্চয়ই আমি 20 টাকা দেবো না, একটা লজেন্সের জন্য আমি 1 টাকা বা 2 টাকা দেবো, ঠিক আছে? কারণ আমি জানি ওটা আমি বেশিক্ষণ ধরে খেতেও পারবো না, বা বেশিক্ষণ ধরে খেতে পারলেও ওটার খুব বেশি টেস্ট আমি পাবো না, কারণ ওটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো আলটিমেটলি ওটার ইউটিলিটি খুব বেশি নয় বলে আমি খুব বেশি টাকা লজেন্সটার জন্য দেবো না। আবার ধরি আমি যদি একটা ডেয়ারি মিল্ক ফ্রুট অ্যান্ড নাট, তো এই ক্যাডবেরিটার জন্য কিন্তু আমি 100 টাকা অবধিও দিতে রাজি আছি, কারণ আমি জানি এই ক্যাডবেরিটা থেকে আমি যে ইউটিলিটিটা পাবো, যে ইউটিলিটি ইন দ্য সেন্স টেস্ট, এখানে টেস্টটা ইউটিলিটি, তো সেই যে ইউটিলিটিটা আমি পাবো, দ্যাট উইল বি ভেরি হায়ার, দ্যাট উইল গিভ মি আ ভেরি ইমেন্স স্যাটিসফ্যাকশান, একটা হিউজ স্যাটিসফ্যাকশান সেটা আমাকে দেবে। তো সেই জন্য আমি ওটাতে টাকা বেশি দেবো, একটা ক্যাডবেরি হলে বা একটা ফ্রুট অ্যান্ড নাট ডেয়ারি মিল্ক হলে আমি বেশি টাকা দিতে রাজি আছি। তাহলে এখানে যেটা প্রসঙ্গ, ডিম্যান্ড, এই প্রাইস, কতটা প্রাইস আমি পে করব, একটা গুডের জন্য কতটা প্রাইস আমি পে করব, সেটা কিসের উপর ডিপেন্ড করছে, সেটা ডিপেন্ড করছে ওই গুডটার যে ডিম্যান্ড স্যাটিসফাইং যে ক্যাপাসিটি বা ইউটিলিটি স্যাটিসফাইং যে ক্যাপাসিটি। অর্থাৎ একটা গুডের যদি ইউটিলিটি বেশি হয় তাহলে আমি তাকে বেশি প্রাইস দেবো গুডটার জন্য, আর একটা গুডের যদি ইউটিলিটি কম হয় তাহলে আমি সেই গুডটার বা সেই সার্ভিসটার জন্য কম প্রাইস দেবো। সো আলটিমেটলি এখানে ডিম্যান্ড কারা করছে, বায়ার্স করছে। কেন ডিম্যান্ড করছে, কোনো গুডের ডিম্যান্ড কেন করে ওরা, কারণ ওই গুডটার মধ্যে স্যাটিসফাইং ক্যাপাসিটি থাকে। কি স্যাটিসফাইং ক্যাপাসিটি থাকে, ওয়ান্ট স্যাটিসফাইং ক্যাপাসিটি থাকে। ওকে, আচ্ছা, এবার কথা হচ্ছে হাউ মাচ প্রাইস উইল দে পে, তারা কতটা প্রাইস পে করবে। এগুলো নোট দিয়ে দেবো, এগুলো লিখতে হবে না, বা আমি নোটটা দেখিয়ে দেবো আজকে, দেখছি। প্রাইস উইল দে পে, তাহলে কতটা প্রাইস তারা পে করবে, তারা মার্জিনাল ইউটিলিটির কনসেপ্টটা আশা করি তোমাদের মনে আছে, যে অ্যাডিশনাল এক ইউনিট কনজামশানের জন্য যতটা বেশি ইউটিলিটি পাওয়া যায় সেটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটি। মানে আমি 10টা রসগোল্লা খেয়েছি, 10 নম্বরটায় হয়তো টোটাল ইউটিলিটি ছিল 120 ইউটিলস, 11 নম্বর রসগোল্লাটা খেলাম, ইউটিলিটি পেলাম 125 ইউটিলস। তাহলে এই একটা রসগোল্লা বেশি খাওয়ার জন্য কতটা ইউটিলিটি বেশি পেলাম, 5 ইউটিলসের ইউটিলিটি বেশি পেলাম, সেই 5টা হচ্ছে আমার মার্জিনাল ইউটিলিটি। তো আলটিমেটলি হাউ মাচ প্রাইস উইল দে পে, ইকুয়াল টু মার্জিনাল ইউটিলিটি, ইকুয়াল টু মার্জিনাল ইউটিলিটি। তাহলে মার্জিনাল ইউটিলিটির ইকুয়াল তারা প্রাইস পে করতে রাজি আছে। অর্থাৎ একটা গুড থেকে আমি যতটা মার্জিনাল ইউটিলিটি পাবো, একটা কনজামশান, একটা গুডের কনজামশান বা একটা সার্ভিসের কনজামশান থেকে আমি যতটা মার্জিনাল ইউটিলিটি পাবো ততটাই আমি প্রাইস পে করব, সেই গুডটার জন্য আমি ততটাই প্রাইস পে করব। এটা রিয়েল লাইফ নিয়ে খুব ভালোভাবে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে, ধরো যখন আমরা রসগোল্লা খাই, তো প্রথম রসগোল্লাটার জন্য যদি কেউ আমার থেকে 20 টাকাও চায় আমি দিতে রাজি আছি। কিন্তু ধরো 10টা রসগোল্লা খাওয়া হয়ে গেছে, এবার 11 নম্বর রসগোল্লাটা আমি খেতে যাচ্ছি বা 12 নম্বর রসগোল্লাটা আমি খেতে যাচ্ছি, তখন আমার মুখ পুরো মিষ্টি হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না তখন। মানে রসগোল্লার যে টেস্টটা প্রথম রসগোল্লার জন্য আমার খুব ভালো লাগছিল, এখন আমার আর ভালো লাগছে না। তাহলে আমার পক্ষে কিন্তু এখন আমার মনে হবে যে না, এইটার জন্য 20 টাকা দেওয়া যায় না, মানে এই জিনিসটার জন্য আর আমি 20 টাকা দিতে পারছি না, তো আমি আলটিমেটলি খাওয়া বন্ধ করে দেবো। এবার কথা হচ্ছে একটুখানি রিয়েল লাইফের সাথে মিলিয়ে ভাবার চেষ্টা করো, তখন যদি ওই রসগোল্লার দোকানদারটা তোমাকে বলতো যে স্যার ঠিক আছে 20 টাকা দিতে হবে না, আপনি 2 টাকা দিন বা আপনি 3 টাকা দিন, তাহলে কিন্তু আমি আরেকটা রসগোল্লাও খেতাম। কেন না, মার্জিনাল ইউটিলিটির সাথে আমার প্রাইসটা তখন হয়তো ম্যাচ করে যেত। এবার মার্জিনাল ইউটিলিটির যে কনসেপ্টটা, আমরা এটা বলি ঠিকই, কিন্তু মার্জিনাল ইউটিলিটিটাকে মাপা যায় না, মানে মাপা যায় কিন্তু
কোনো যে মেজারমেন্ট ইউনিট সেটা নিয়েও অনেক রকম ক্রিটিসিজম রয়েছে, সেগুলো আমরা পরে যখন ইউটিলিটি পড়ব তখন আরও ক্লিয়ার হবে। সরাসরি ইউটিলিটিটাকে মাপা যায় না, যে আমি কতটা স্যাটিসফ্যাকশান পাচ্ছি সেটাকে কোনো দিন তুমি মাপতে পারবে না ইউনিটে প্রপারলি। যদিও ইকোনমিক্সে তার একটা অ্যাপ্রোচ আছে মাপার জন্য, বাট সেটা নিয়ে অনেক ক্রিটিসিজমও আছে, সমালোচনা আছে অনেক, সেটা নিয়ে আমি এখন আলোচনা করতে চাইছি না। কিন্তু আলটিমেটলি এইভাবেই ফিক্সটা হয়। তুমি মোরাললেস একটা ভেবে নিতে পারো, তুমি 11 নম্বর রসগোল্লাটার জন্য 20 টাকা দিতে চাও না, তাই তুমি খাওয়া বন্ধ করে দিলে। কিন্তু 11 নম্বর রসগোল্লাটা যদি বলা হতো যে 2 টাকা বা 3 টাকা দিলে 3 টাকা দিন স্যার, 3 টাকা দিয়ে খান, তাহলে কি তুমি খেতে? না, তাহলে কিন্তু তুমি খেতে। কিন্তু 20 টাকা দিয়ে তুমি খাবে না। কেন তুমি 20 টাকা দিয়ে খাবে না? কারণ তখন আর ওটা মার্জিনাল ইউটিলিটির সাথে ম্যাচ করছে না, তুমি আর অত ইউটিলিটি পাচ্ছ না। প্রথমে যত ইউটিলিটি পাচ্ছিলে, এখন আর তত ইউটিলিটি পাচ্ছ না। এখানে ইউটিলসটা হচ্ছে ইউটিলিটি মেজারমেন্টের একটা ইউনিট, যেটা কার্ডিনাল অ্যাপ্রোচে আমরা পড়বো পরে। এবার তাহলে এখানে এই অবধি আশা করি বোঝা গেছে আমি কি বলতে চাইলাম। আমি বলতে চাইলাম যে ডিম্যান্ড কারা করে? বায়াসরা করে। কেন করে? কারণ যে গুডগুলোর ওরা ডিম্যান্ড করে সেই গুড বা সার্ভিসের স্যাটিসফাইং ক্যাপাসিটি থাকে, ওয়ান্ট স্যাটিসফাইং ক্যাপাসিটি থাকে, অর্থাৎ ইচ্ছা বা ওয়ান্টকে স্যাটিসফাই করার একটা সামর্থ্য থাকে গুডসগুলোর মধ্যে। সেই কারণে বায়ার্সরা কী করে? ডিম্যান্ড করে, গুডস অ্যান্ড সার্ভিসের ডিম্যান্ড করে। এবার কথা হচ্ছে, এই যে গুডস অ্যান্ড সার্ভিসের ডিম্যান্ড ওরা করছে, তার জন্য ওরা কতটা প্রাইস দিতে রাজি আছে, সেটা হচ্ছে মার্জিনাল ইউটিলিটির ইকুয়াল। যতটা মার্জিনাল ইউটিলিটি ওরা 1 ইউনিট গুড কনজাম্পশন করে পাবে, অর্থাৎ সেই গুডটার জন্য বা সেই ইউনিট গুডের জন্য ওরা ততটাই প্রাইস দিতে রাজি থাকবে। এই অবধি বোঝা গেলে বলো, আমি সাপ্লাই সাইড থেকে এবার বলবো। না বোঝা গেলে বলো, বা বোঝা গেলে বলো, তাড়াতাড়ি একটু রেসপন্ড করো। বুঝতে পেরেছি। সাপ্লাই সাইডের গল্পটা কি? সাপ্লাই কারা করে? সাপ্লাই সাইডে আমরা দেখি, যদি সাপ্লাই কারা করে, সাপ্লাই করে সাপ্লায়ার্স বা প্রডিউসার্স বা সেলার্সও বলতে পারো। আচ্ছা, সেলার্সরা সাপ্লাই কেন করে? বায়ার্সরা ডিম্যান্ড করছিল কারণ ওই গুডটার মধ্যে ওয়ান্ট স্যাটিসফাইং ক্যাপাসিটি ছিল, রাইট? সেলার্সরা সাপ্লাই কেন করছে? কারণ ওরা প্রফিট আর্ন করতে চায়, ওরা প্রফিট করতে চায়, সেই কারণে সাপ্লাই করছে। খুব সিম্পল লজিক, কোনো এর মধ্যে কোনো কমপ্লেক্সিটি নেই সেরকম। এবার কথা হচ্ছে যে এরা কতটা প্রাইস চার্জ করবে, হাউ মাচ প্রাইস উইল দে চার্জ? how much price will they charge, this is the question now. So that will be, ধরো যে 2 ইউনিট প্রোডাকশান হয়েছে, 2 ইউনিট প্রোডাকশানে টোটাল খরচা, টোটাল কস্ট হয়েছে 50 টাকা। মার্জিনাল কস্ট কি হবে? মার্জিনাল কস্ট হচ্ছে 2 ইউনিট থেকেই প্রোডাকশান শুরু হয়েছে, 1 ইউনিট না, একসাথে ধরো 2 ইউনিটই তৈরি হয়েছে, তো এটা হচ্ছে কোয়ান্টিটি। এখানে কোনো মার্জিনাল কস্ট নেই, কারণ এখানে আমরা কম্পেয়ার করতে পারবো না। এবার 3 ইউনিট যখন প্রোডাকশান হলো, তখন টোটাল কস্ট হয়ে গেল, টোটাল খরচা হয়ে গেল 75। তাহলে এখানে মার্জিনাল কস্ট কত বলতে পারবে কেউ? 1 ইউনিট যে এক্সট্রা প্রোডাকশান হলো, তার জন্য টোটাল কস্ট বা টোটাল খরচাটা কত ইউনিট বেড়ে গেল, কত টাকা বেড়ে গেল? 25 টাকা বেড়ে গেল। তাহলে মার্জিনাল কস্ট কত হবে? 25। সিমিলারলি 4 ইউনিট প্রোডাকশান হলো, তার জন্য ধরো হয়তো খরচাটা হয়েছে, টোটাল কস্ট হয়ে গেল 90। এবার এই যে 1 ইউনিট প্রোডাকশান বাড়লো, এর জন্য টোটাল কস্ট বা টোটাল খরচা কতটা বাড়লো? 15 টাকা। তাহলে এইখানে মার্জিনাল কস্ট কত হবে? 15। তাহলে এই যে 1 ইউনিট করে প্রোডাকশান বাড়ছে, তার ফলে টোটাল কস্ট কতটা বাড়ছে, সেইটাকেই আমরা মার্জিনাল কস্ট বলছি।
প্রথম 3 নম্বর প্রোডাকশানের ক্ষেত্রে দেখা গেল সেটা 25, 4 নম্বর গুডটা প্রোডাকশানের ক্ষেত্রে সেটা দেখা গেল 90, মানে 15 অ্যাকচুয়ালি। এইবার একটা সেলার বা একটা প্রডিউসার সবসময় এই মার্জিনাল কস্টের ইকুয়াল প্রাইসটা চার্জ করে, মানে মিনিমাম, তার থেকে বেশিও চার্জ করতে পারে মার্কেট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, কিন্তু মিনিমাম ওরা এই মার্জিনাল কস্টের ইকুয়াল চার্জ করবে। কি বললাম বোঝা গেল? মার্জিনাল কস্ট যেটা, সেই মার্জিনাল কস্টের ইকুয়াল প্রাইস ওরা চার্জ করবে মিনিমাম। তাহলে আমি এখানে লিখতে পারি ইকুয়াল টু মার্জিনাল কস্ট। কেন বললাম মার্জিনাল কস্টের ইকুয়াল প্রাইস চার্জ করবে? ধরো আমি যদি এখানে সেলিং প্রাইসটাও লিখি তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। সেলিং প্রাইসটা আমি নিচেই আরেকবার লিখছি, নিচে এই টেবিলটা, কোয়ান্টিটি, টোটাল কস্ট, মার্জিনাল কস্ট আর সেলিং প্রাইস। কোয়ান্টিটি 2, 3 আর 4ই থাকছে, টোটাল কস্ট থাকছে 50, সেলিং প্রাইসটা ধরো ও 70 টাকায় সেল করেছে এটাকে। এইবার 75 এটা, মার্জিনাল কস্ট 25, না এটা টোটাল কস্ট 70, হ্যাঁ, আর এটা হচ্ছে 90, মার্জিনাল কস্ট হচ্ছে 15। আচ্ছা, আমাকে একটু অ্যান্সার করো যে এই সিচুয়েশানে দাঁড়িয়ে ওই প্রডিউসার বা ওই সাপ্লায়ারটার প্রফিট কত? ওর টোটাল খরচা হয়েছে 50 টাকা, ও 70 টাকায় বেচেছে, ওর টোটাল প্রফিট কত? প্রফিটকে আমরা পাই দিয়ে লিখতে পারি 20 টাকা। আচ্ছা, এই সিচুয়েশানে দাঁড়িয়ে আমি যদি দেখি এই গুড়টা যখন বানানো হয়েছে ওর এক্সট্রা কতটা খরচ হলো? ওই 50 টাকার তো 50 টাকা তুলেও নিয়েছে আর এক্সট্রা 20 টাকা পেয়েও গেছে, ঠিক আছে? বা আমি যদি ওটা 85 ধরো, বাদ দাও, ওটা 85 ধরলাম, আর একটু স্পেসিফিক, আমি বাড়িয়ে বিক্রি করছি না, 50 টাকায় বানিয়েছে, 50 টাকাই বিক্রি করবে, প্রফিট 0 ধরলাম। এবার এই সিচুয়েশানটাতে ভাবো, তাহলে এই সিচুয়েশানটাতে ওর 50 টাকা খরচ হয়ে গেছিলো, 50 টাকাও তুলেও নিয়েছে। এই সিচুয়েশানে দাঁড়িয়ে ও কত টাকায় জিনিসটা বেচবে? মিনিমাম কত টাকায় জিনিসটা বেচতে পারে? মিনিমাম 75 টাকায় নাকি? হ্যাঁ, 75 টাকা। 75 টাকায় জিনিসটা কেন বেচবে? আগে দুটো জিনিস 50 টাকায় বেচছিল, মানে একটা জিনিস 25 টাকায় বেচছিল। বলছি যে সাউন্ড ক্লিয়ার আসছে না? হ্যাঁ স্যার, আসছে না তো। এবার ঠিক আছে? হ্যাঁ, আমি বলছি যে আগেও দুটো জিনিস 50 টাকায় বেচছিল, একটা জিনিস কতই বেচছিল তাহলে? 25 টাকায় তো। হ্যাঁ, আচ্ছা, এখন 3 নম্বর আইটেমটা, 3 নম্বর প্রোডাক্টটা ও কত টাকায় বেচবে বলো? যদিও 3 নম্বর প্রোডাক্টটা 20 টাকায় বেচে, আমি ধরলাম 20 টাকায় বেচছে, তাহলে ওর প্রফিট কত এবার? ওর টোটাল কস্ট এখানে কত? 75, তাই তো? হ্যাঁ, টোটাল কস্টটা কত? 75 তো। হ্যাঁ, হ্যাঁ, আর ওর টোটাল সেলিং করে কত পেয়েছে? এখানে 50 পেয়েছে আর এখানে 20 পেয়েছে, তাহলে টোটাল সেলিং করে কত পেয়েছে? 70। হ্যাঁ, তাহলে তোর প্রফিট নেই হিসাব মতো, -5, লস হয়ে গেছে 5 টাকা।
রাইট? বোঝা গেল? স্যার ঠিক বুঝতে পারলাম স্যার না, আরেকবার বলুন। এই সিচুয়েশনটাতে লস হয়েছে তোর, যদি 20 টাকায় সেল করার ট্রাই করে তাহলে ওর লস হচ্ছে তো 5 টাকার। হ্যাঁ এই 50 আর 20 কি, ও কত টাকার সেল করেছে? 70 টাকার সেল করেছে, আর ওর টোটাল খরচা হয়েছে কত? এই পয়েন্টে দাঁড়িয়ে টোটাল কস্ট হচ্ছে 75, তাহলে ওর 5 টাকা লস হয়েছে। হ্যাঁ ঠিক আছে, হলো। এবার যদি ওকে, ও চায়, ও মিনিমাম কি চাইবে? ও চাইবে যে আমার লস না হোক, প্রফিটও না হোক, কিন্তু অ্যাটলিস্ট আমার লস যেন না হোক, তাহলে আমি ব্যবসাটা করতে পারবো, আর পরে গিয়ে আমি আমার প্রফিটটাকে তুলতে পারবো। পরে হয়তো আমার প্রফিট হবে, কিন্তু তাই ও চাইবে যে আমার যেন লস না হয়, প্রফিট না হোক, লস না হোক, জিরো প্রফিট হোক তাও থাক। এবার ওকে যদি জিরো প্রফিট করতে হয়, তাহলে এই গুড়টাকে ওকে কত টাকায় সেল করতে হবে? 20 টাকায় সেল করলে হবে নাকি 25 টাকায় সেল করতে হবে? 25 টাকায় যদি সেল করে তাহলে টোটাল কত টাকার সেলিং হলো? 50 + 25, টোটাল কত টাকার সেলিং হলো? 75। আর টোটাল 25 50 + 25 75 এর সেলিং হয়েছে তো টোটাল। হুম আর ও টোটাল কস্ট কত? এই পয়েন্টে দাঁড়িয়ে টোটাল কস্ট কত হয়েছে? কি বললে? এই পয়েন্টে দাঁড়িয়ে টোটাল কস্ট কত হয়েছে ওর? 75। তাহলে ওর প্রফিট কত? 25 75 টোটাল কস্ট, সেলও করেছে 75 এর, প্রফিট 25 কি করে হয়? 0, no profit no loss. আচ্ছা, এবার ও 25-এর বেশিতেও তো সেল করতে পারে, ও তো বলতেই পারে আমি 30-এ সেল করব, তাই না? 30-এ সেল করলে কি হবে বলো? কত প্রফিট হবে ওর? 5 টাকা লাভ হচ্ছে। বোঝা গেছে উজ্জ্বল? 30-এ সেল করলে কি হচ্ছে? 50 আর 30 মিলে কত হচ্ছে? টোটাল সেলিং হচ্ছে 80 টাকার, আর টোটাল খরচা কত হচ্ছে? 75। তাহলে কত হচ্ছে? 5 টাকা প্রফিট হচ্ছে না? হ্যাঁ স্যার। এবার কথা হচ্ছে যে 30-এ সেলও করতেই পারে, কিন্তু মিনিমাম কত টাকায় সেল করবে? 25-এর নিচে তো নিশ্চয়ই যাবে না, 25-এর নিচে সেল করলেই ওর লস হবে, তাই তো? হ্যাঁ তাহলে এই 25টা কি, ও মিনিমাম 25 টাকায় সেল করতে রাজি হবে। এইবার ভাবো, এই 25টাই তো মার্জিনাল কস্ট ছিল, এই পয়েন্টেই 25টাই মার্জিনাল কস্ট ছিল না? হ্যাঁ তাহলে ও কত টাকার, মানে ও প্রাইসটা কত রাখতে রাজি হচ্ছে? মার্জিনাল কস্টের ইকুয়াল রাখতে রাজি হচ্ছে, প্রাইসটা তো মার্জিনাল কস্টের ইকুয়াল রাখতে রাজি হচ্ছে, তাই তো? নেক্সট গল্পটা দিয়েও আবার হ্যাঁ দেখা যেতে পারে। নেক্সট গল্পটা দিয়ে কীভাবে দেখবো আবার? এইখানে টোটাল কস্ট কত? টোটাল কস্ট 90। আচ্ছা, কত টাকার সেল করে ফেলেছে? 50 + 25 75 রুপিসও সেল করে পেয়ে গেছে। তাহলে ওর এখনও যদি টোটাল কস্টটা তুলতে হয়, কত টাকায় সেল করতে হবে এই গুড়টা? এই 4 নম্বর গুড়টা কত টাকায় সেল করতে হবে? টোটাল খরচ হয়েছে 90 রুপিস, দুটো গুড়ও সেল করে ফেলেছে, মানে দুটো না অ্যাকচুয়ালি 2 নম্বর, মানে এখানে ধরো একও দিয়ে দিলাম একটা, তাহলে বুঝতে সুবিধা হবে। টোটাল সেল করেও 75 রুপিস পেয়ে গেছে, তাই তো? আর কত টাকা লাগবে ওর? টোটাল কস্টটা তো 90, তাহলে 90 তুলতে গেলে আর কত টাকায় সেল করতে হবে এই গুড়টা? 4 নম্বর গুড়টা সেল করতে কত টাকায় সেল করতে হবে 4 নম্বর গুড়টা, যাতে 90 কস্টিংটা ওঠে? 15 টাকা। 15 টাকা। 15 টাকা হলে কি হলো? 50 + 25 75 + 15 90, 90-তে সেল হলো, আর টোটাল কস্ট কত হয়েছে? টোটাল কস্টও 90 রুপিসই হয়েছে। বোঝা গেছে? হ্যাঁ তাহলে
এই 15টা দেখো আবার এই মার্জিনাল কস্টের ইকুয়াল হয়ে গেল। এবার তোমরা বলতেই পারো তো 15-র বেশিতেও সেল করতে পারে। হ্যাঁ পারে, সেটা তো অবশ্যই পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে ও মিনিমাম কত টাকায় সেল করতে রাজি হবে। মিনিমাম কিন্তু ও এই মার্জিনাল কস্ট যত থাকবে সেই টাকার সমান সেল করতে রাজি হবে, সেই টাকায় সেল করতে রাজি হবে। তাহলে হাউ মাচ প্রাইস উইল দে চার্জ? দে উইল চার্জ দ্য প্রাইস উইচ ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট, এমসি। আশা করি এই এক্সাম্পলটা দিয়ে বোঝা গেছে, যদিও এক্সাম্পলটা এখানে দেওয়ার দরকার নেই, এটা এমনি থিওরিটিক্যালি বোঝা যায় করলে। এবার এ কতটা প্রাইস পে করতে রাজি আছে? যতটা মার্জিনাল ইউটিলিটি পাচ্ছে সেই অনুযায়ী ও প্রাইস পে করতে রাজি আছে কনজিউমার। আর সাপ্লায়ার বা প্রডিউসার কতটা প্রাইস এ সেল করতে রাজি আছে? যতটাও মার্জিনাল কস্ট ওর খরচ হচ্ছে সেই অনুযায়ী ও প্রাইসে সেল করতে রাজি আছে। তাহলে ইকুইলিব্রিয়াম কোন পয়েন্টে হবে? ইকুইলিব্রিয়াম হবে যেখানে মার্জিনাল ইউটিলিটি অফ কনজিউমার is equal to marginal cost of supplier। একটু কমপ্লেক্স লাগছে আমি জানি সেটা, কিন্তু আমি এখনও, এটা হচ্ছে ব্রড কনসেপ্ট, আসল কনসেপ্টটা এখনও যাইনি, ঠিক আছে? তো আমরা ইকুইলিব্রিয়ামটাকে যখন গ্রাফিক্যালি দেখবো তখন তোমরা আরও ভালোভাবে এটা বুঝতে পেরে যাবে। আগে আমার কাজ হচ্ছে একটা ডিম্যান্ড কার্ভকে ড্র করা। ডিম্যান্ড কার্ভকে ড্র করার জন্য আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট একটা প্রাইস নেব, প্রাইস আর ডিম্যান্ডটা লিখব। তো প্রাইসটা ধরো সাপোজ 1000 রুপিস, 900 রুপিস, 800 রুপিস, 700 রুপিস, 600 রুপিস। ডিম্যান্ড হচ্ছে 30 ইউনিটস, 40 ইউনিটস, 45, 55 আর লাস্ট হচ্ছে 70। আচ্ছা, এই ডিম্যান্ড কার্ভটা দেখো, প্রাইস যত কমে গেছে ডিম্যান্ড তত বেড়ে গেছে। প্রাইস কমে 1000 থেকে 900 হয়েছে, ডিম্যান্ড বেড়ে 30 থেকে 40 হয়েছে। এবার আমি যদি এই ডিম্যান্ড কার্ভটা ড্র করতে চাই, প্রথম পয়েন্টটা কি হবে? আমরা প্রথমে এক্স অ্যাক্সিসে কী নেব? এক্স অ্যাক্সিসে আমরা ডিম্যান্ডটা নেব বা কোয়ান্টিটি ডিম্যান্ডটা নেব, আর ওয়াই অ্যাক্সিসে আমরা কী নেব? ওয়াই অ্যাক্সিসে আমরা প্রাইসটা নেব। এবার প্রথম পয়েন্টটা কি হবে? প্রথম পয়েন্টটা হবে হচ্ছে 30,1000, তাই তো? 30,1000, 900, 40,900, এই করে করে পয়েন্টগুলো হবে। কিভাবে হবে আমি আর বলছি না, এগুলো বহুবার করানো হয়েছে। আমি জাস্ট এই ডিম্যান্ড কার্ভটা এঁকে দিলাম, পয়েন্টগুলো নিয়ে নিয়ে করবে, এরকমই একটা ডাউনওয়ার্ড স্লোপিং ডিম্যান্ড কার্ভ আসবে যেরকম এতদিন এসছে। এইবার আমার কাজ হচ্ছে একটা সাপ্লাই কার্ভ আঁকা। সাপ্লাই কার্ভের জন্য আমি কি করব? সাপ্লাই কার্ভের জন্য আমি এর পাশেই আবার সাপ্লাইয়ের ডেটাটাও নিয়ে নেব। যখন 1000 টাকা ছিল তখন সাপ্লাই হচ্ছে সাপোজ 56 ইউনিটস। যখন 900 টাকা হয়ে গেল তখন সাপ্লাই হয়ে গেছে 50 ইউনিটস, 800 টাকায় 45, 700 টাকায় 35 আর 600 টাকায় 20। দেখো প্রাইস যত কমে গেছে সাপ্লাইও কমে গেছে। এটাই আমরা ল অফ সাপ্লাই এতদিন পড়ে এসেছি, যে প্রাইস যত কমে তত সাপ্লাই কমে, প্রাইস যত বাড়ে সাপ্লাই তত বাড়ে। এবার এই পয়েন্টগুলোকে নিয়ে আমি যদি একটা সাপ্লাই কার্ভ আঁকতে চাই, কি হবে? সাপ্লাই কার্ভটা সেমভাবেই তো হবে না, যে ডিম্যান্ড নেব এক্স অ্যাক্সিসে আর প্রাইসটা নেব ওয়াই অ্যাক্সিসে। পয়েন্টগুলো কোথায় কোথায় হবে? 56,1000, 56,1000 কোথায় হয়? আচ্ছা আমি এপাশে আগে একটা আঁকছি। ডিম্যান্ড নেব এক্স অ্যাক্সিসে, প্রাইস নেব ওয়াই অ্যাক্সিসে। তাহলে সাপ্লাই কার্ভটা কি হবে? প্রথম পয়েন্টটা হবে 56,1000। ধরো 56,1000 হচ্ছে কত? 56 এখানে ধরলাম, আর 1000 হচ্ছে এখানে। তার পরের পয়েন্টটা কি? 50,900। 50,900 মানে কি? 56,1000 ঠিকঠাক আছে, হ্যাঁ 50,900। 50,900 মানে হচ্ছে 50টা ধরো এখানে, আর 900টা এটা ধরো 1000-এর পয়েন্ট। 900টা তাহলে আরেকটু নিচে হবে, আর এটা ধরো 50, তাহলে 50,900টা কোথায়? এখানে হবে।
সিমিলার ওয়েতে তার পরের পয়েন্টটা কি 45,800, 800 কোথায়, এখানে 45 কোথায়, আরও নিচে হবে, তাহলে এইখানে হবে 45,800। বাকি দুটো পয়েন্ট আমি আর করছি না, এইভাবে পয়েন্টগুলোকে জুড়ে দিলে কি হবে, আমরা সাপ্লাই কার্ভটাও পেয়ে যাব। তাহলে আমি ডিম্যান্ড কার্ভটাও পেয়ে গেছি, সাপ্লাই কার্ভটাও পেয়ে গেছি। এবার এই জিনিসটা যদি আমি এই গ্রাফের উপরেই করতাম, কারোর কোনো প্রবলেম আছে সেটাতে? আমি যদি এই সাপ্লাই কার্ভটা এই গ্রাফটার উপরেই আঁকতাম তাহলে কারোর কোনো প্রবলেম আছে? না। এরকম দেখতে হতো তাহলে, একটা পয়েন্টে দুটো ইন্টারসেক্ট করতো, হ্যাঁ কি না? এই পয়েন্টটাতে ডিম্যান্ড কার্ভ বা সাপ্লাই কার্ভ ইন্টারসেক্ট করতো তো এই পয়েন্টে। আচ্ছা, এবার দেখো কি হচ্ছে। প্রাইস 1000 থেকে কমে 900 হলো, প্রাইসটা কমছে কিন্তু, হ্যাঁ। ডিম্যান্ডটা কি হলো, 30 থেকে 40 হয়ে গেল, মানে ডিম্যান্ডটা কি হলো, বাড়লো না কমলো? বাড়লো। আচ্ছা, এই অবধি ডিম্যান্ড বেড়েছে। সাপ্লাইটা কি হলো, 56 থেকে কমে 50 হয়ে গেল, মানে সাপ্লাইটা কি হলো, কমলো না বাড়লো? কমলো। ওকে, আবার প্রাইস 900 থেকে কমে 800 হলো, মানে প্রাইস আবার কমলো। ডিম্যান্ড কি হলো, ডিম্যান্ড অ্যাজ ইউজুয়াল আবার বাড়লো, 45 হয়ে গেল। সাপ্লাই কি হলো, অ্যাজ ইউজুয়াল সাপ্লাই আবার কমলো, 45 হলো। ওকে, এই যে পয়েন্ট, আচ্ছা এইখান থেকে এবার ভাবো, নিচের থেকে ভাবো, বটম থেকে ভাবো। আবার প্রাইসটা ধরো বেড়েছে 600 থেকে 700 হয়ে গেল, ডিম্যান্ডটা কি হলো, ডিম্যান্ডটা কমে গেল। 70 প্রাইস বাড়লে কি হয়, ডিম্যান্ড কমে, ডিম্যান্ডটা কমে 17 থেকে 55 হয়ে গেল, রাইট? তাহলে এই পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছি, ডিম্যান্ডটা আলটিমেটলি কমছে। সাপ্লাইটা কি হলো, সাপ্লাইটা কিন্তু দেখো এখানে প্রাইস যেই 600 থেকে 700 হয়ে গেল, সাপ্লাইটা কি হলো, সাপ্লাইটা 20 থেকে 35 হয়ে গেল, মানে সাপ্লাইটা কিন্তু বেড়ে গেল। আবার প্রাইস 700 থেকে যখন 800 হয়ে গেল, অর্থাৎ প্রাইসটা যখন বাড়লো, তখন ডিম্যান্ডটা 55 থেকে 45 হয়ে গেল, মানে কমে গেল। আর সাপ্লাইটা 35 থেকে 45 হয়ে গেল, মানে বেড়ে গেল। যেদিক থেকেই তুমি চিন্তা করো না কেন, এই 800 এই যে প্রাইসটা, এই প্রাইসে দেখো ডিম্যান্ড আর সাপ্লাইটা ইকুয়াল হয়েছে, ডিম্যান্ডও 45 ইউনিট, সাপ্লাইও 45 ইউনিট হয়েছে। এই পয়েন্টটাকেই আমরা তাহলে কি বলতে পারি, ইকুইলিব্রিয়াম। কারণ আমরা দেখেছি ইকুইলিব্রিয়াম কোনটা হয়, যেখানে ডিম্যান্ড আর সাপ্লাই ইকুয়াল হয়। এবার আমি আরেকটু ক্লিয়ার গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন দিতে চাইছি, তার জন্য আমি এই গ্রাফটাকে ইউজ করব। ডিম্যান্ড প্রাইসটাকে আমি ধরো 600 থেকে শুরু করি, এখানে 600, এখানে 700, এখানে 800, এখানে 900, এখানে 1000। আর ডিম্যান্ডটাকে ডিম্যান্ড বলাটা ভুল, এখানে আমি ডিম্যান্ডও নিচ্ছি সাপ্লাইও নিচ্ছি, তো এখানে জাস্ট আমি কোয়ান্টিটি লিখলাম, কোয়ান্টিটি ডিম্যান্ড অ্যান্ড কোয়ান্টিটি সাপ্লাই দুটোই নেব আর কি। প্রথমে কোয়ান্টিটি ডিম্যান্ডটা নেব, তারপর কোয়ান্টিটি সাপ্লাইটা নেব। তো জাস্ট করাটা একটু ডিফিকাল্ট। তো 30, 40, 55, 30, 40, 45, 30, 20 থেকে স্টার্ট করতে হবে, 20, 30, 35, 40, 45, 50, 55 আর 56। ওকে, এবার যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে
প্রথমে আমি ডিম্যান্ড কার্ভটা আঁকবো, ঠিক আছে? ডিম্যান্ড কার্ভটার পয়েন্টগুলো কী কী আমার সাথে সাথে রিপিট করো। ডিম্যান্ড কার্ভের পয়েন্টগুলো, ডিম্যান্ড কার্ভের প্রথম পয়েন্টটা কী হবে? ডিম্যান্ড কার্ভের প্রথম পয়েন্টটা হবে হচ্ছে ধরো ডিম্যান্ড কার্ভের প্রথম পয়েন্টটা কী হবে? 30,1000, 30,1000, 30,1000 কোথায় হবে? এখানে হবে 30,1000। তারপরে ডিম্যান্ড কার্ভের সেকেন্ড পয়েন্টটা কত হবে? 40,900, 40,900 কোথায় হবে? এই হচ্ছে 900, 40,900 কোথায় হবে? তাহলে 4900 এখানে হবে। তারপরের পয়েন্টটা কি? 45,800, 45,800 কোথায় হবে? এখানে হবে। তারপরেরটা 55,700, 55,700 কোথায় হবে? 55,700 এখানে হবে। আর লাস্ট পয়েন্টটা হচ্ছে 70,600 কোথায় হবে? 70,600 এখানে। জাস্ট এই পয়েন্টগুলোকে কানেক্ট করে দাও, আশা করি সোজাসুজি হবে আশা করছি, মানে হয়েছে। এটা হয়ে গেল ডিম্যান্ড কার্ভ। এইবার আমি যদি সাপ্লাইয়ের পয়েন্টগুলোকে নিতে চাই, সাপ্লাইয়ের পয়েন্টগুলোকে কিভাবে নেব? সাপ্লাইয়ের পয়েন্টগুলোকে নেওয়ার জন্য প্রথম পয়েন্টটা কি? 56,1000, 56,1000 কোথায়? 56 এই যে, আর 1000 কোথায়? 1000 একদম টপে, তার মানে এই পয়েন্টটা 56,1000। তার পরের পয়েন্টটা কোথায়? তার পরের পয়েন্টটা হচ্ছে 50,900, 50,900 কোথায়? এই হচ্ছে 50, আর 900 কোথায়? 900 হচ্ছে এখানে। তার পরের পয়েন্টটা কি? 45,800, 45,800 কোথায়? এই হচ্ছে 800, আর এই হচ্ছে 45, 45,800 ঠিক এই পয়েন্টটা, যে পয়েন্ট থেকে ডিম্যান্ডের কার্ভটাও গেছিলো সেই পয়েন্টটাই 45,800। আর তারপরের পয়েন্ট 35,700 কোথায়? 35,700 এখানে। আর লাস্টেরটা হচ্ছে 20,600 কোথায়? এখানে। এবার এগুলোকে কানেক্ট করে দাও। এটা আমি ইয়েতে করছি তো একটু প্রবলেম হবে সোজা লাইন বানাতে, বাট তোমরা তো স্কেল দিয়ে করবে, অসুবিধা হবে না। তাহলে এই যে ডিম্যান্ড কার্ভ আর এই যে হচ্ছে আমাদের সাপ্লাই কার্ভ, কোন পয়েন্টে ইন্টারসেক্ট করলো? এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি ছিল মনে করো তো? এই পয়েন্টটা 45,800 ছিল না? বোঝা গেল? এই পয়েন্টটা 45,800 ছিল তো। এই পয়েন্টে কি হলো দেখলাম? ডিম্যান্ডের যা ভ্যালু মানে 45, আর সাপ্লাইয়ের যা ভ্যালু মানে 45, দুটোই সেম। তাহলে এই পয়েন্টটাকেই আমরা বলছি হচ্ছে পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম, কারণ এই পয়েন্টে ডিম্যান্ডও যা সাপ্লাইও তাই। সেই কারণেই দুটো কার্ভ একে অপরকে ইন্টারসেক্ট করেছে। আমরা সেটা এই চার্টের মাধ্যমেও দেখতে পারি, আবার আমরা এই ইন্টারঅ্যাকশনটার মাধ্যমেও দেখতে পারি, গ্রাফিক্যালি এই ইন্টারপ্রিটেশনটার মাধ্যমেও দেখতে পারি। এবার সবথেকে মজার জিনিস যেটা, সেটা হচ্ছে এটাকে ইন্টারপ্রেট করতে হয় খুব সুন্দর করে। সেটা হচ্ছে ধরো আমি প্রাইসটাকে যদি লিখি, তারপরে আমি কোয়ান্টিটি ডিম্যান্ডকে লিখবো, কোয়ান্টিটি সাপ্লাইকে লিখবো, আর মার্কেটের পজিশনটাকে লিখবো, আর আমি লিখবো হচ্ছে এফেক্ট অন প্রাইস। এই ইন্টারপ্রিটেশনটা দেবো তার আগে একটা জিনিস আমার বলা এখনও বাকি আছে, সেটা হচ্ছে যে তোমরা এখান থেকে দেখে আসলে বুঝতেই পারছো যে ইকুইলিব্রিয়াম যখন হলো তখন প্রাইস কত হলো? 800টা না? এই 800টা প্রাইস তো ইকুইলিব্রিয়াম যখন হলো 800টা প্রাইস। তো এবার জাস্ট এই পয়েন্ট থেকে প্রাইসটা কোন অ্যাক্সিসে ছিল? ওয়াই অ্যাক্সিসে। তাহলে এই পয়েন্ট থেকে সোজাসুজি একটা দাগ টানো ওয়াই অ্যাক্সিসে, দেখবে 800টার উপরে গিয়েই দাগটা ইন্টারসেক্ট করবে। এখানে হয়তো করবে না, কারণ আমি
ঠিক আছে। হুম, দেখো এই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে প্রাইসটা কোন অ্যাক্সিসে ছিল, ওয়াই অ্যাক্সিসে। তো ওয়াই অ্যাক্সিস বরাবর যদি একটা দাগ টানো, সোজা দাগ টানতে হবে স্কেল দিয়ে। আমি এখানে স্কেল দিয়ে টানতে পারছি না, সেই কারণেই সোজা আসাটা মুশকিল। দেখবে পুরো 800-এ গিয়েই ইন্টারসেক্ট করবে। এই যে প্রাইসটা, এটাকে আমরা কি বলছি, ইকুইলিব্রিয়াম প্রাইস। তুমি এই চার্টের মাধ্যমে দেখলেও বুঝতে পারবে বা গ্রাফ দেখলেও বুঝতে পারবে। আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কোনটা ছিল, ইকুইলিব্রিয়াম যখন হলো তখন ডিম্যান্ড কতটা হলো আর সাপ্লাই কতটা হলো, দুটোই তো ইকুয়াল। কতটা, 45 করে। ডিম্যান্ডও 45, সাপ্লাইও 45। তাহলে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত হচ্ছে, 45। এবার দেখো এই পয়েন্টটায় যদি তুমি কোয়ান্টিটিটা কোন অ্যাক্সিসে ছিল, এক্স অ্যাক্সিসে, তুমি জাস্ট এই পয়েন্টটা বরাবর নিচে টেনে নিয়ে আসো, দেখো 45-এ ইন্টারসেক্ট করবে। সেটা তুমি এখান থেকে এই পয়েন্ট দুটো দেখলেও বুঝতে পারো। 800 এটা কি প্রাইস, ইকুইলিব্রিয়াম প্রাইস, আর এই 45টা কি ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। ঠিক আছে, এইভাবে আমরা ইকুইলিব্রিয়াম প্রাইস আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটিটাকে ইন্টারপ্রেট করতে পারি। আমি অনেক রকমভাবে দেখিয়ে দিলাম, পয়েন্টগুলো প্লট করে কি করে করতে পারো সেটা দেখিয়ে দিলাম। তারপরে সেগুলোকে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের সাথে টেনে নিয়ে কীভাবে করতে পারো সেটা দেখিয়ে দিলাম। আর চার্ট থেকে কি করে করতে পারো সেটা দেখিয়ে দিলাম। আর লাস্টে একটা জিনিস দেখিয়ে দেবো, সেটা হচ্ছে যদি তোমাদের কাছে ডিম্যান্ড ফাংশন আর সাপ্লাই ফাংশন দেওয়া থাকে, সেখান থেকে কি করে করতে হবে ইকুইলিব্রিয়াম প্রাইস আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কি করে ফাইন্ড করতে হবে, সেটাও লাস্টে দেখিয়ে দেবো। আচ্ছা, এই অবধি আগে বলে নাও, এই অবধি কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলে নাও, তারপরে আমি নেক্সট পার্টে যাচ্ছি।